মেয়েটির বয়স তখন কেবল 19। সঙ্গীত পরিচালক গুলাম হায়দার তাকে পরিচয় করিয়ে দিলেন শশধর মুখার্জির সাথে। তিনি মেয়েটির গান শুনে বেশি চিকন গলা, এমন কণ্ঠ প্লেব্যাকের জন্য নয় বলে বাতিল করে দিলেন। মেয়েটি আর কেউ নন, ভারতের গানের পাখি লতা মঙ্গেশকর। নমস্কার বন্ধুরা, সম্পূর্ণা সোমা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও সবাইকে স্বাগত। 1929 সালের 28শে সেপ্টেম্বর দীননাথ মঙ্গেশকর আর সেবন্তী মঙ্গেশকরের ঘরে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান। নাম রাখলেন হেমা। দীননাথের দ্বিতীয় স্ত্রী ছিলেন সেবন্তী। পণ্ডিত দীননাথ নিজেও সঙ্গীত আচার্য ছিলেন। সঙ্গীত ও নাটক দুক্ষেত্রে ছিল তার সাবলীল যাতায়াত। মঞ্চ নাটক লিখতেন, সাথে অভিনয়ও করতেন। নাটকের প্রয়োজনে গানও গাইতেন। ভাববন্ধন নামের এক নাটক পরিচালনার পর নাটকের প্রধান চরিত্র লতিকা নামটি তাদের খুব পছন্দ হয়। তারপর সন্তানের নাম হেমা থেকে বদলে রাখা হলো লতা। বর্তমান মধ্যপ্রদেশের অধিবাসী লতা মঙ্গেশকরের পরিবারের পদবি ছিল হার্দিকর। দীননাথ এটিকে বদলে মঙ্গেশকর করেন, যাতে তাদের নিজেদের এলাকার গোয়ার মঙ্গেশী শহরের মানুষ বলে তাদের চিহ্নিত করা যায়। মাত্র 5 বছর বয়সে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছিলেন লতা মঙ্গেশকর। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন গোয়ালিয়র ঘরানার একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও মঞ্চ অভিনেতা। তার মিউজিক্যাল প্লেব্যাকগুলিতে লতা প্রথম অভিনয় শুরু করেন। শুরু হয় তার সঙ্গীত জীবনের প্রথম অধ্যায়। বাবার কাছেই তার সঙ্গীতের হাতেখড়ি এবং সেই সঙ্গীতকেই জীবনে পরম সত্য হিসাবে গ্রহণ করেন। এই সঙ্গীত সাধনায় তাকে ভারতবর্ষের একটি উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে প্রতিষ্ঠিত করে। তিনি ভারতের কোকিলকণ্ঠী সহস্রাব্দের কণ্ঠ হিসাবে বিবেচিত হন। এরপর 1942 সালে লতা মঙ্গেশকরের জীবনে শুরু হয় এক কঠিনতম অধ্যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা দীননাথ মঙ্গেশকর মারা যান। ফলে সম্পূর্ণ পরিবারের দায়িত্ব এসে পড়ে 13 বছর বয়সী লতার উপর। এই গভীর সংকটকালে পরিবারের বন্ধু নবযুগ চিত্রপট চলচ্চিত্র কোম্পানির মালিক মাস্টার বিনায়ক তখন পাশে এসে দাঁড়িয়েছিলেন মঙ্গেশকর পরিবারের। ছোটবেলায় মাঝে মাঝে চলচ্চিত্রে গান গেয়েছিলেন লতা, কিন্তু বিনায়ক তাকে এই গানকেই সঙ্গী করে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেন। মাস্টার বিনায়ক তাকে ধীরে ধীরে অভিনয়কে আর গানকে ক্যারিয়ার হিসাবে নিতে শেখালেন। তৎকালীন মারাঠি চলচ্চিত্রে লতাকে গান গাওয়ার চেষ্টা করেন। সে সময় বহু মারাঠি চলচ্চিত্রে লতা গান গেয়েছিলেন। তার মধ্যে থেকেও অনেক চলচ্চিত্রে গানে তিনি সফলতা অর্জন করতে সক্ষম হননি। মারাঠি চলচ্চিত্রে গাওয়া তার গান খেলুর শাড়ি মানি হাউস ভারী চলচ্চিত্রের ফাইনাল কাট থেকে বাদ দেওয়া হয়, তবুও দমে যাননি লতা মঙ্গেশকর। ঠিক এই পরিস্থিতিতে তার মাথা থেকে সরে যায় মাস্টার বিনায়কের ছায়া। মাস্টার বিনায়কের মৃত্যু হয়। বিনায়কের মৃত্যুর পর সঙ্গীত পরিচালক গুলাম হায়দার হন লতার গুরু। 84তম জন্মদিনে তিনি বলেছিলেন, গুলাম হায়দার তার জীবনে গডফাদার ছিলেন। গুলাম হায়দারের হাত ধরে তার জীবনে সুযোগ এলো মজবুত চলচ্চিত্রে দিল মেরা তোরা মুঝে কাহি না ছোড়া গানটি গাওয়ার। 1948 সালে এই মজবুত চলচ্চিত্রে গাওয়া গান বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন এই গায়িকাকে নিয়ে ভাবতে শুরু করে। জীবনে বড় ধরনের হিট ছবি নিয়ে আসে মহল 1949 খ্রিস্টাব্দে। চলচ্চিত্রের আয়েগা আনেওয়ালা গানটি। বিখ্যাত চলচ্চিত্র শিল্পীর ঠোঁটে গাওয়া এই গান চারিদিকে জনপ্রিয়তার জোয়ার নিয়ে আসে। শুরু হয় লতা মঙ্গেশকরের নতুন এক যুগ। ঠিক এই শুভক্ষণ থেকেই শুরু হয় শত শত গানে আপ্লুত করা লাখ লাখ মানুষের ভালোবাসার লতা মঙ্গেশকরের জীবনের এক নতুন অধ্যায়। একের পর এক নামি দামি সঙ্গীত পরিচালকের সাথে কাজ করে উপহার দিয়ে গেছেন দেশবাসীকে বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সঙ্গীত। 60-এর দশকে উপহার দিলেন প্যার কিয়া তো ডরনা ক্যা বা আজিব দাস্তা হ্যায় ইয়ে এর মতো এখনও তুমুলভাবে বিখ্যাত সেই সব গান। কোটি কোটি ভারতবাসীর ভালোবাসা তাকে এনে দিল অসংখ্য পুরস্কার ও উপাধি। হয়ে উঠলেন কোকিলকণ্ঠী, সহস্রাব্দের কণ্ঠ, ভারতরত্ন
লতা মঙ্গেশকর, যাকে আমরা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলেও অভিহিত করি। সময়টা তখন 1963 সাল। ভারত চীন যুদ্ধে লিপ্ত, জীবন বিসর্জন দিচ্ছেন সৈন্যরা। লতা গাইলেন ইয়ে মেরে ওয়াতান কি লোগো গানটি। তার এই গান শুনে কেঁদে ফেলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী স্বয়ং জওহরলাল নেহেরু। 70-এর দশকে শত শত গান সৃষ্টির সাথেই কনসার্ট করেছেন দেশে বিদেশে, তাদের অনেকগুলো আবার চ্যারিটিও। থেমে থাকেননি সময়, থেমে থাকেননি লতাও। তার শত শত কোটি কোটি মনোমুগ্ধকর সঙ্গীত অনায়াসেই স্থান করে নিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। তিনি মোট 36টি ভাষায় গান গেয়েছিলেন। শ্রদ্ধেয়া শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া বাংলা গান আজও আমাদের বাংলা গানের জগৎকে সমৃদ্ধ করে রেখেছে। তার সুদীর্ঘ সঙ্গীত জীবনের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ 3টি জাতীয় পুরস্কার, 12টি বাঙালি ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার, 4টি ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। পরবর্তী যুগে নতুন শিল্পীদের জায়গা করে দেওয়ার জন্য তিনি ফিল্মফেয়ার না নেওয়ার কথা ঘোষণা করেছিলেন। শুধু পুরস্কার নয়, 1969 সালে পদ্মভূষণ, 1989 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার, 1999 সালে পদ্মবিভূষণ আর 2001 সালে দ্বিতীয় ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে লতা মঙ্গেশকর অর্জন করেন ভারতরত্ন খেতাব। দেশের গণ্ডি ছাড়িয়ে লতা হয়ে উঠেছিলেন বিশ্বজনীন। দেশের মতো বিদেশেও সমান সমাদৃত ছিল লতা মঙ্গেশকরের গান। লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে প্রথম যিনি গান গেয়েছেন তিনি হলেন আমাদের শ্রদ্ধেয়া ভারতীয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। 2007 সালে ফ্রান্স সরকার তাদের দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কারে ভারতীয় সঙ্গীত শিল্পীকে সম্মানিত করেছিলেন। সেটি হল অফিসার অব দ্য লেজিয়ন অফ অনার। এই শ্রদ্ধেয়া সঙ্গীত শিল্পী জীবনের শেষ দিন পর্যন্ত তার সুরের সৌন্দর্য দিয়ে সমস্ত ভারতবাসীকে সমৃদ্ধ করে রেখে গেছেন। সঙ্গীত জগতে তার এই অবদান আমাদের কাছে একটি অমূল্য সম্পদ। লতা মঙ্গেশকরের শেষ গান সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি রেকর্ড করেছিলেন, যেটি মৌরেশ পাই সুর দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনী এবং দেশের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে। এই চলচ্চিত্রটি 2019 সালের 30শে মার্চ মুক্তি পায়। এই শ্রদ্ধেয়া শিল্পী কেবলমাত্র সঙ্গীত দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেছেন তা নয়, এই শিল্পীর জীবনের আরও একটি দিক আমাদের সকলের কাছে আজও অজানা রয়ে গেছে। হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন না, লতা মঙ্গেশকর কেবলমাত্র সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন সুরকার। অনেক মারাঠি ছবিরও সুরকার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। লতাজি নিজের নাম ব্যবহার না করে অন্য একটি নামে গান তৈরি করার জন্য আনন্দঘন নামটি ব্যবহার করেছিলেন। মহিতাঞ্চি মঞ্জুলা সহ বেশ কিছু মারাঠি ছবিতে তিনি এই নামে সঙ্গীত পরিচালনা করেছেন। প্লেব্যাক গায়িকা হিসেবে পরিচিত হলেও এই ছদ্মনামে তিনি অসাধারণ সুরকার হিসেবে কাজ করে গেছেন, যা আমাদের সকলের কাছে অজানা। একবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারবার যখন আনন্দঘন নামের কাউকে ডাকা হচ্ছিল, ডকুমেন্ট বলছিল যে সে সেখানে উপস্থিত, কিন্তু কেউ পুরস্কার নিতে উঠছিলেন না স্টেজে। অবশেষে লতা মঙ্গেশকর উঠে পুরস্কার নেন। মারাঠি চলচ্চিত্রের রহস্যময় সঙ্গীত পরিচালক আনন্দঘন এর রহস্য এভাবেই সবার সামনে এসেছিল। এছাড়াও সঙ্গীত জীবনে বিশিষ্ট অবদানের জন্য তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল, যদিও তিনি কখনো প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। লতা মঙ্গেশকর বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেষে সেখানে গিয়ে কিছু সঙ্গীত পরিবেশন করেছিলেন। এছাড়াও মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশে রক্তাক্ত বাংলা নামে একটি চলচ্চিত্রে গান গেয়েছিলেন। লতা মঙ্গেশকরের জীবনের অজানা কাহিনীর এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। সমাপ্ত। ধন্যবাদ।